এই ম্যাচ নিয়ে আরও আলোচনা করতে আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী তারেক হাসান শিমুল। শিমুল, আপনাকে ধন্যবাদ। এবং যেমনটা দেখছিলাম, একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং দুই দলের একাদশ নিয়েও অনেক আলোচনা হচ্ছে। যদি আর্জেন্টিনার একাদশ নিয়ে আমরা কথা বলি, আমরা দেখেছি যে শেষ ম্যাচে আসলে লিওনেল স্ক্যালোনি তাদের সাবস্টিটিউট দিয়ে কিন্তু বেশ একটা বড় প্রভাব বিস্তার করেছিল। এই ম্যাচেও ধারণা করা হচ্ছে যে আর্জেন্টিনা হয়তো তাদের ওই কৌশল নিয়ে একটু নাড়াচাড়া করতে পারে। আপনার কি মনে হয় একাদশে কি আসলে পরিবর্তন দেখা যাবে? একাদশে অবশ্যই পরিবর্তন আসবে, কারণ আমরা আগের ম্যাচগুলোতে যেই জায়গাটাতে সবচেয়ে বেশি প্রবলেমটা দেখছি যে আমরা মিডফিল্ড কিংবা আপনার ডিফেন্স লাইনের দিকে যেই দুর্বলতাগুলো বা স্লো ও ভাবে যেই খেলার জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে পরিবর্তন আসবে। ইংল্যান্ড আর্জেন্টিনার ম্যাচের যদি একটু পেছনের দিকে হিস্ট্রিতে মনে হয় যাওয়া উচিত, দর্শকদের আসলে একটু জানানো উচিত ফকল্যান্ড যুদ্ধটা কেন বারবার সামনে আসে। অনেকে হয়তো বা জানেন, আবার অনেকে জানেন না। ফকল্যান্ড যুদ্ধটা 1992 সালে একটা 82 সালে একটা যুদ্ধ হয়, মানে একটা দ্বীপ যেটা হচ্ছে আর্জেন্টিনার খুব কাছে, এবং ইংল্যান্ড সেটার উপর দখল নিয়ে রেখেছিল এবং 82-তে সেটার দখল নেওয়ার জন্য আর্জেন্টিনা তাদের নৌবাহিনী পাঠায়। পরবর্তীতে ইংল্যান্ড সেটার আবার পুনর্দখলের জন্য তাদের নৌবাহিনী পাঠায়। সেখানে প্রায় 255 জনের মতো আসলে ইংল্যান্ডের নৌবাহিনীর সদস্য মারা গিয়েছিল, এবং অন্যদিকে আর্জেন্টিনার প্রায় 600-এর বেশি নৌবাহিনীর সদস্য মারা গিয়েছিল। সেই যুদ্ধটার রেশ পরবর্তীতে আসলে ওই সময় 1982 সময় আসলে ইংল্যান্ডের যে আধিপত্য পুরো বিশ্বে ছিল, সেই শক্তিশালী তাদের যে নৌবাহিনী সেটার কাছে আসলে পিছু হটতে হয়, এবং ওই রেসটা কিন্তু এখনও রয়ে গেছে। ওই ফুটবল মাঠে আসলে সেই যুদ্ধর যে পরিস্থিতিটা তৈরি হয়, এবং সেই কারণে অনেক বেশি আলোচনা হয় ইংল্যান্ড, এবং তারা কিন্তু একে অন্যের সঙ্গে কখনোই খুব বেশি এই বিশ্বকাপ ছাড়া মুখোমুখি হয় না। এই ম্যাচের আসলে একাদশ নিয়ে যেটা আপনি বলছিলেন, একাদশের কথা আলোচনা যদি করি, সেই ক্ষেত্রে আমরা যদি দর্শকদের একটু প্রবাবল 11টা দেখাই, আর্জেন্টিনার যে সম্ভাব্য একাদশটা আসলে ধারণা করা হচ্ছে যে আর্জেন্টিনা যে একাদশ নিয়ে নামতে পারে, সেখানে খুব বেশি রথ বদল দেখার সুযোগ নেই। যদিও বা আমরা শুনতে পারছিলাম যে ডিপলকে নিয়ে হয়তো একটু অনিশ্চয়তা রয়েছে, তবে বাদ বাকি যেখানে আসলে স্ক্যালোনির যে পছন্দের ফরমেশনটা সেটাই হয়তো দেখা যাবে। ডিপল অনেকটা স্লোপি ছিল, অনেকে আসলে বলে থাকেন মজা করে যে লিওনেল মেসির বডিগার্ড হিসেবে তিনি মাঠে খেলেন। আমরা প্রথম ম্যাচে তার কাছ থেকে দারুণ একটা পাস দেখেছি, তার ওই পাসে লিওনেল মেসি গোল করেছিলেন। এর পরবর্তীতে যেই ডিপলকে আমরা প্রথম মানে 2022 ওয়ার্ল্ড কাপে যেভাবে দেখেছি সেই রূপটা আসলে দেখা যাচ্ছে না। মিডফিল্ডে আসলে লড়াইটা আমার কাছে মনে হয় যে মিড ব্লক, যেটা আসলে ফ্রান্সের মতো শক্তিশালী দলকে আসলে স্পেন রুখে দিয়েছে, সেখানে হয়তোবা পরিকল্পনা সাজাতে পারে ইংল্যান্ড, এবং সেই জায়গা থেকে ডিপলের জায়গাটা আমার কাছে মনে হয় যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং ইংল্যান্ডের একাদশটা যদি আমরা দেখি, ইংল্যান্ডের যে সম্ভাব্য একাদশ, সেখানে বেশ কিছু সাসপেনশন, ইনজুরি সব মিলিয়ে আসলে তারা ফুল ফিট স্কোয়াডটা পাচ্ছে না। তবে সব থেকে বড় অনিশ্চয়তা সম্ভবত রাইট উইং নিয়ে, যেখানে সবশেষ ম্যাচে মাদুয়েকে খেলিয়েছেন টুখেল। তবে এই ম্যাচে আসলে আমরা যেমনটা দেখেছি যে বুকায়ো সাকা নামার পরে ইংল্যান্ডের যে একটা চেঞ্জ আমরা দেখলাম, সেখানে আসলে হয়তো একটা অনিশ্চয়তা থাকবে যে মাদুয়েকের জায়গায় আসলে বুকায়ো সাকাকে টুখেল স্টার্টিং 11-এ খেলাবেন কিনা। এছাড়া একটা সেন্টার ব্যাক হিসেবে যে খেলেন কোনসাকে রাইট ব্যাক হিসেবে খেলিয়ে টুখেল কিন্তু বেশ সাফল্য পেয়েছিলেন। সেখানে হয়তো জেমসকে হয়তো দেখা যেতে পারে, কিন্তু সবশেষে আসলে ম্যাচে যেভাবে কোনসা খেলেছেন তাতে আসলে রাইট উইংয়ে বা রাইট সাইডে চেঞ্জেসের সম্ভাবনা খুব কম। তবে এই দলটার ভিতরে সব থেকে সম্ভবত উল্লেখযোগ্য জায়গা জুড বেলিংহ্যামকে নিয়ে হয়তো আর্জেন্টিনা সব থেকে বড় পরিকল্পনা সাজাবে। আর নিঃসন্দেহে তিনি 6 গোল করেছেন 6 ম্যাচে এখন পর্যন্ত। আপনি যদি রেসের কথা বলেন, হয়তোবা গোল্ডেন বুটের রেসে কিছুটা পিছিয়ে আছে, তবে এই ম্যাচে যদি তিনি চমক দেখান এবং কি আর্জেন্টিনাকে বিদায় করে দেন, ফাইনাল খেলেন, সেক্ষেত্রে 2টা গোল এগিয়ে যাওয়া। এমবাপ্পে কিন্তু বলা চলে যে ম্যাচ আছে, বাট ফাইনালে যে চ্যাম্পিয়ন যে দল হবে এবং ওই দলের প্লেয়ার যখন ভূমিকা রাখবে তার দিকে আসলে বেশি থাকবে। জুড বেলিংহামকে লড়াইটা কিন্তু জুড বেলিংহামের সাথেই হবে, মানে যদি আপনি দেখেন আর্জেন্টিনার মিডফিল্ডের দিকটা থেকে। আমার কাছে মনে হয় যে এই ম্যাচে পার্থক্যটা গড়ে দিতে পারেন জুড বেলিংহাম, এবং এটাও কিন্তু একটা বড় দেখার বিষয় যে 39 বছর বয়সী মেসি, অন্য পাশে হচ্ছে জুড বেলিংহাম, উঠতি তারকা, সবাই কিন্তু একেবারে অচেনা প্রতিপক্ষ বলতে হবে। যদি আপনি ইংলিশ প্রিমিয়ার লিগে মানে আর্জেন্টিনার যে কয়েকজন ফুটবলার খেলেন, তাছাড়া অন্যান্য লিগগুলোতে খুব বেশি যে মুখোমুখি হয় সেটাও কিন্তু না, মানে লিগগুলোতে চেনা জানা আছে যতটুকু আছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই লড়াইটা একটা আসলে
যেমন ঐতিহাসিক লড়াই হতে যাচ্ছে এবং কি আবেগেরও একটা লড়াই, লিওনেল মেসির জন্য সবাই আসলে জান দিতে চান। আরও একটা মানে ইন্টারেস্টিং বিষয় যেটা আসলে থমাস টুখেল প্রেস কনফারেন্স না, একটা বিবিসিকে মনে হয় একটা ইন্টারভিউতে তিনি বলছিলেন যে আসলে তাকে প্রশ্ন করা হয়েছিল লিওনেল মেসিকে আসলে কীভাবে আটকাবেন আপনি, তো তিনি বলছিলেন আসলে পৃথিবীর সব কোচ প্রতিপক্ষরা অনেক টেকনিক নিয়ে মাঠে নেমেছে কিন্তু তাকে আটকানো যায়নি। তবে আমাদের তার অবশ্যই লক্ষ্য থাকবে যে কোনোভাবে হোক মেসিকে আটকানো। ভাইটাল পয়েন্টটা মনে হয় সেখানেই পার্থক্য গড়ে দিতে পারে।